আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বা প্রভাবশালী কূটনৈতিক মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এটা বাংলাদেশের এখন আমরা সবাই জানি। বাংলাদেশের এমন কোনো মানুষ সম্ভবত জানার বাকি নেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প কতটা প্রভাবশালী একজন কূটনৈতিক, মার্কিন কূটনৈতিক। 2007 জানুয়ারি যে 24-এর যে নির্বাচনটি গেছে, দামি নির্বাচনটি, এই নির্বাচনটি আগে তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা বাংলাদেশে দফা দফা বৈঠক করেছেন একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য। এ নিয়ে শেখ হাসিনার সঙ্গে দফায় দফা বৈঠক হলেও শেখ হাসিনা কোনোতেই তিনি মেনে নেননি বা মানেননি। তার কারণ হলো তার পাশে ছিল ভারত বা ইন্ডিয়া। ইন্ডিয়া চেয়েছিল শেখ হাসিনাকে আগের মতো করে এখানে ক্ষমতা বসিয়ে রাখবে, ক্ষমতা বসিয়ে রেখে তাদের সুবিধাগুলো, স্বার্থগুলো তারা ওইভাবেই হাসিল করবে বা স্বার্থগুলো আদায় করবে, যেমনটা অতীতে করে আসছে। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতন হওয়ার পর তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পর দেখলাম আমরা সেখান থেকে মোদি এবং শেখ হাসিনা এবং সেখানে গোয়েন্দা সংস্থা র আমাদের বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। এর মধ্যে আমরা জানতে পারছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসছেন এই মাসের মাঝামাঝি সময়ে। তিনি এই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছেন। তিনি কেন আসছেন, কি নিয়ে আসছেন, এগুলো একটু আমাদের জানা দরকার। তো আমরা যতটা জানতে পেরেছি বা গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেটা হলো যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার পন্থা নিয়ে জরুরি আলোচনা তিনি ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি আসছেন। তার সঙ্গে অর্থাৎ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইমান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্স সাথে আসছেন। এখন বিষয় হলো, আমরা যদি একটু দেখি, যখন বাংলাদেশে বা গণহত্যা চালাচ্ছিল শেখ হাসিনা, তখনও আমরা দেখলাম জাতিসংঘ একদিকে বিবৃতি দিচ্ছিল, আর একদিকে পেন্টাগন বলছিল সরাসরি আমরা ওইদিকে নজর রাখছি। এছাড়াও যদি দেখি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তো ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছিল বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এবং নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য, এবং যাতে মরণাস্ত্র দিয়ে কোন রকম আক্রমণ করা না হয়, শান্তিপূর্ণ আন্দোলন যাতে স্পেস দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিলেন। এবং সর্বশেষ দেখি 4 আগস্ট তারা বক্তব্য এবং বিবৃতি দিয়ে এই আমাদের আন্দোলনকে আরো বেশি বেগবান করেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে শেখ হাসিনাকে যে পতনের যে বিষয়টি, এই ক্ষেত্রে তাদেরও বেশ যথেষ্ট পরিমাণ অংশীদারিত্ব আছে। আমরা ঠিক এইভাবে বলতে চাই, আমরা ছাত্র জনতার আন্দোলনে এখানে শেখ হাসিনা পতন হয়েছে, এই যারা গণতন্ত্র আগে থেকে চেয়ে এসেছিল বাংলাদেশে, তারাও এটার অংশীদার। আমরা অংশীদারদেরকে অবশ্যই বলতে অসুবিধা নেই কারা কারা এবং কারা কারা এই ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। এই কথাটা বলতে গিয়ে মনে পড়ে যায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের কথা। ইমরান খান একটি কথা বলেছিলেন পরিষ্কারভাবে, যে তাকে ক্ষমতাচ্যুতের যে প্লটটি সেটি তৈরি করেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এটার বলার পর আমরা কিন্তু এমনও দেখেছি গত 1 বছর আগে শেখ হাসিনা নিজের সংসদে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যা ক্ষমতা থেকে সরাতেও পারে, ক্ষমতা দিতেও পারে, অর্থাৎ গদি সারাইতেও পারে, গদি থেকে সরাইতেও পারে। এই বক্তব্যটি শেখ হাসিনা দিয়েছিলেন। এরপরে আবার শেখ হাসিনা এমনও বলেছেন যে আমি যদি যুক্তরাষ্ট্রের চাহিদা মেটাতে পারতাম, স্যান্ড বাটন দিতে পারতাম, তাহলে আমাকে ক্ষমতা রাখা হতো। আমি বিশ্বাস করি যে শেখ হাসিনাকে যদি বলা হতো তুমি বাংলাদেশের অর্ধেকটা দিয়ে দিও, যুক্তরাষ্ট্র তুমি ক্ষমতা থাকো, তাও তিনি করতেন। প্রয়োজন অর্ধেক দিয়ে দিতেন ভারতকে, অর্ধেক যুক্তরাষ্ট্রকে। শেখ হাসিনা আজীবন ক্ষমতা রাখতেন। কারণ যে শেখ হাসিনা 5 তারিখও বলতে পারেন অবাধে গুলি করে মেরে ফেলো, তার ক্ষমতা দরকার। এবং সেই গুলি করার জন্য কত কত টাকা লাগবে, সে টাকাও তো বন্টন বা বিতরণ করা হয়েছে সেই গণভবনে বসে, সেগুলো তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, তাই না? তো শেখ হাসিনার পক্ষে অনেক কিছু বলা সম্ভব। তবে এটাও ঠিক যে আমরা এখন দেখতে চাই যে আসলে প্রফেসর ইউনূস যে ম্যান্ডেট নিয়ে এই ক্ষমতা তিনি এসেছেন, সবচেয়ে বেশি ম্যান্ডেট, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি একটি নির্বাচন হতো তাহলে একটি সরকার যে পরিমাণ ভোট পেত তার চেয়েও বেশি ম্যান্ডেট কিন্তু প্রফেসর ইউনূসের সরকারের প্রতি মানুষের। কারণ এখানে একটি রক্তকহী একটি অভ্যুত্থান ঘটেছে, যে রক্তকহী অভ্যুত্থানে একমাত্র শুধু আওয়ামী লীগ ব্যতীত আর সকল স্তরের এবং সকল মানুষ অভ্যুত্থানে জড়িত বা অভ্যুত্থানের অংশীদার। সেহেতু
এখানে ডক্টর ইউনূস ম্যান্ডেট যদি বলি তাহলে ম্যান্ডেট সবচেয়ে বেশি ম্যান্ডেট এখন এই সরকারের প্রতি মানুষের। তো আমরা তারপরও দেখতে চাই যে প্রফেসর ইউনূসের সঙ্গে এবং তার সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টার সঙ্গে কি কি বৈঠক করবেন। আমরা যতটা দেখছি যে বৈঠকগুলো করবেন, এখানে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করে তারা যে কাজগুলো এখানে করবেন, আর্থিক সহায়তার মতো বিষয়গুলোতে অগ্রাধিকার থাকলেও সার্বিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হবে। বিদ্যমান শ্রম আইনের সংশোধনের অগ্রগতি জানতে চাইতে পারে প্রতিনিধি দলটি, কারণ আগামী দিনে ডিএসপি ফান্ড প্রাপ্তি সহ বাংলাদেশকে যে কোনো অর্থনৈতিক ও বাণিজ্য সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র শ্রম আইনকে অগ্রাধিকার রাখবে। বিশেষত আর্থিক সহায়তা ও বিনিয়োগের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে শ্রম মানের উন্নতি, শ্রমের মানের উন্নতি। তো আমরা যদি দেখি জো বাইডেন প্রশাসনের অর্থাৎ ডেমোক্রেটিক আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ফোকাস হচ্ছে বিশ্বময় গণতন্ত্রের চর্চা, বাংলাদেশের 16 বছরের স্বৈর শাসনের পত্তন, স্বৈর শাসনের যে গণতন্ত্র সুশাসন ও মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থা পৌঁছে। এটা যুক্তরাষ্ট্র সহ মানবাধিকার সংবেদনশীল রাষ্ট্রগুলোর অজানা নয়। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা বিষয়গুলো আসবেই, যেগুলো আমি আগে উল্লেখ করলাম। গত যুগের বেশি সময় ধরে বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমালোচনা ছিল। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে গুম বিরোধী সনদে সই করেছে, গুমের ঘটনাগুলোর বিচারে তদন্ত কমিশনও গঠন করেছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কারের যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হতে পারে। আমরা আরো যদি দেখি তাহলে এই বাংলাদেশের যে অর্থনীতিক বা বিনিয়োগ যে ব্যাপারটা আছে, এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশের পাশে থাকতে। এখানে আমি যদি দেখি আরেকটা বিষয়কে, এখানে যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন, যিনি আসছেন এই প্রতিনিধি দলে, এইটা আসাতে বাংলাদেশের জনগণের জন্য আমাদের জন্য বেশ কিছুটা স্বস্তিদায়ক হবে। কারণ ইতিমধ্যে আমরা জেনে গেছি যে বাংলা মিশন নামে ভারতের গোয়েন্দা সংস্থা একটি পরিকল্পনা তৈরি করেছে বাংলা মিশন বাস্তবায়নের জন্য। সেখানে কি কি বলা হয়েছে সে বিষয়গুলো ইতিমধ্যেই আমরা অনেকেই বলেছি এবং অনেকেই দেখেছি, অনেকেই শুনেছি। তো এই জন্য এটা আমাদের জন্য অনেকটা স্বস্তিদায়ক হবে যে এখন ইচ্ছা করলেই তারা কিছু করতে পারবে এমনটা মনে করার সুযোগ নেই। একই সঙ্গে আমার কাছে একটি বিষয় মনে হয় যে যা সব শেখ হাসিনার অলিগার ছিলেন, বিশেষ করে আমি অস্ত্রধারীদের কথা বলবো, যারা গণহত্যা চালিয়েছেন, পুলিশের সেই আইজিপি মামুন, মার্কিন স্যাংশন প্রাপ্ত আর কি মামুন, তারপর বিএনপির সাবেক কমিশনার এবং অতিরিক্ত আইজিপি মনিরুল, ডিবির হারুন এবং বিপ্লব, এই যে এদের মতো যারা খুনি হাসিনার সবচেয়ে বড় হত্যাকারী হিসাবে, খুনি হিসাবে যারা ছিলেন, তারা তো এখন পলাতক। তারা পলাতক, বাংলাদেশ থেকে তো চলে যান নাই। আমরা তো জানি কোথায় আছে, এটা আমরা যেমন জানি, এটা বিশ্ববাসীও এখন জানে। মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি ভালো করে জানেন, কারণ এখানে রয় শুধু কাজ করে না, এখানে সিআইও কাজ করে, অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা MI6 সহ আরো অনেকে এখানে কাজ করে, এটি স্বাভাবিক। তো তাদের কাছেও এই জাতীয় তত্ত্বগুলো রয়েছে। তাহলে দেখি এই সরকারের সঙ্গে যেহেতু তারা এসে বৈঠক করবেন, মিটিং করবেন, এখন তারা এটার যে কতটুকু গুরুত্ব দেয়, যেহেতু গুমের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, তাহলে গুম কারা করেছে, খুন কারা করেছে, গুম তো এই পুলিশ লোকজন এরাই তো করেছিল। আর যে জিয়া হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, যে রিমান্ডে আছে শুনেছি, এবং এমনটাও তো আমরা শুনি যে রিমান্ডে থেকে তিনি নাকি জামাই আদরে আছেন। তাহলে তাকে কে রেখেছে জামাই আদরে, কারা রেখেছেন, তাদের অবশ্যই সতর্ক হতে হবে। কেননা আমাদের মনে রাখার দরকার, তারা কিন্তু অনেকেই আছেন যারা মিশনের সঙ্গে জড়িত। এটা আমাদের যেমন আছেন সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী সহ, অর্থাৎ আমদারি বাহিনীগুলো, আমি মোটা দাগে এইভাবেই বলবো, তারা প্রত্যেকে কিন্তু মিশন করেন। তো এই বিষয়টা অবশ্যই তাদেরকে এক ধরনের জবাব দিতে মধ্যে আনা যেতে পারে বা আনতে পারেন, এই লোকগুলো কোথায়, যারা খুন গুমের সাথে জড়িত ছিলেন। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো শেখ হাসিনা যে অভিযোগটা কয়েকদিন আগেও করলেন পতিত হওয়ার পর ভারতে গিয়ে, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা অর্থাৎ সেই সেন্ট মার্টিন দিয়ে দিত তাহলে হয়তো ক্ষমতা থাকতে পারতো। আসলে এটার কোনো ভিত্তি নেই যদিও, কারণ সেন্ট মার্টিন এটা একটা অগভীর, এটা গভীর সমুদ্র কোনো না, বা কোনো দ্বীপ নয় যে এখানে কোনো কিছু করতে পারবে। তারপর আমরা দেখি
প্রফেসর ইউনূস কি এই মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দেয় কিনা, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষাই করি, তাই না? যে সেন্ট মার্টিন দিয়ে দেয় কিনা। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারত একটি যে পরিকল্পনা করেছে তাকে মার্কিনের অর্থাৎ সিআইএর এজেন্ট হিসাবে। দেখুন, প্রফেসর ইউনূস এমন একজন ব্যক্তি, সিআইএর তার এজেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। উনি বিশ্বের সবচেয়ে বেশি একজন প্রভাবশালী একজন ব্যক্তি, সফট পাওয়ার যাকে বলা হয়, সফট পাওয়ার। প্রফেসর ইউনূস যদি কাউকে ফোন করেন তাহলে তিনি এমন ব্যক্তিদের ফোন করবেন যে একজন রাষ্ট্রপ্রধান, আর একজন রাষ্ট্রপ্রধানকে উনি যখন ফোন করে বলেন, যদি বলেন যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, তাহলে সেই সব রাষ্ট্রপ্রধানদের জীবন ধন্য হয়ে যায়। প্রফেসর ইউনূস সেই ব্যক্তি। আর এজেন্ট সাধারণত কারা থাকে? এজেন্ট তো থাকে আরো অনেক নিম্ন লেভেলের মানুষ, কিন্তু তারপরেও এই প্রভাকাণ্ডা ভারত ইতিমধ্যে রয়ের মাধ্যমে শুরু করেছে। এখানে বামপন্থী কিছু সংখ্যক যেমন রাজনৈতিক নেতা আছে, এখানে বামপন্থী বামধারার, যেমন এছাড়া যদি দেখি এখানে বামধারা কিছু গণমাধ্যম রয়েছে, ওরা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তেই নানান ধরনের প্রভাকাণ্ডা বিভিন্ন কৌশল করে তারা চালাতে পারেন। তবে আমরা সব দিকেই নজর রাখার চেষ্টা করব। আমার মনে হয় যে, বা আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্র জনতা যারা আছেন, বিশেষ করে ছাত্র নেতৃত্ব যারা আছেন, ছাত্ররা আছেন, তারা খুব বেশি বেশি বিষয়টার দিকে নজর রাখবেন। একই সঙ্গে আমি মনে করি আমাদের এই যে নিরাপত্তার জন্য, বিশেষ করে আমরা সচেতন থাকার জন্য, প্রতিবেশী বন্ধু আসলে একটি হয় স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে। এছাড়া একটি দেশ আর একটি দেশের বন্ধু এমনি এমনি হয় না, স্বার্থগত, শুধুই মাত্র স্বার্থগত বন্ধু। আমাদের এখানে সবচেয়ে বেশি উপকারে আসবে যে দেশগুলো, সেই দেশগুলো আমি মুখটা থেকে বলতে পারি, হয়তো এই জন্য আমাকে কেউ কিছু মনে করলে করতেও পারে, তাতে আমার কিছু আসলে আসে যায় না, যাই মনে করেন না কেন। আমাদের সম্পর্ক রাখা দরকার পাকিস্তানের সঙ্গে, অনেক বেশি সম্পর্ক রাখা দরকার। আমাদের চীনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, তোমরা যতটা নিবা ততটা দিবা, তার বেশি কিছু না। তাহলেই কেবল ভারত চাপে থাকবে। যদি ওইদিকে চীন থাকে আর ওইদিকে যদি আমাদের পশ্চিমে ওইদিকে থাকে পাকিস্তান থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ব্যবসায়িক বা অন্যান্য কূটনৈতিক সম্পর্ক সেগুলো আসতে তারা বিনিয়োগ করবেন, তারা মানবাধিকারের কাজ করবেন, তারা দুর্নীতি বিরোধী কাজ করবেন। এই কথাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে বাংলাদেশে আসেন, তখন কিন্তু একবার সংবাদ সম্মেলন করে কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র দুর্নীতি নিয়ে কাজ করবে। তারপরেই তো শেখ হাসিনাকে আমরা দেখলাম যে প্রথমে পুলিশের আইজিপি বেনজিরকে ধরলেন, কাকে দিয়ে? আর এক অলিগার্কের পত্রিকা দিয়ে, যে বসুন্ধরার পত্রিকা দিয়ে, তাই না? তারপর দেখলাম আস্তে আস্তে অন্যান্য পুলিশ সদস্যদেরকে ধরলেন। এক পর্যায়ে তিনি ধরতে ধরতে বা নিজেকে ফেরেস্তা বা নির্দোষ বানাতে গিয়ে বলে বসলেন যে আমার ফি তো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এই কথা বলে তিনি বোঝাতে চাইলেন, যে মেসেজটা দিতে চাইলেন যে একমাত্র আমি ভালো আর সব হলো চুর। তাহলে তোমার যে সবগুলো চুর, তুমি জানতে না, তুমি কি ভালো? শেখ হাসিনা কি ভালো? শেখ হাসিনার একটা কেশিয়ার এখানে ধরা পড়েছে, কে? সালমানের প্রমাণ। আর একটা তার বোনের কেশিয়ারকে এসালো। এই দুই বদমাইশ আমাদের দেশের অর্থনীতি, শেয়ার বাজার সব, ব্যাংক খাত, আর্থিক খাত, এমন কিছু নেই ব্যবসা বাণিজ্য, যার পুকলা করে সব নিয়ে চলে গেছে দেশের বাইরে। ইতিমধ্যে তো আমরা জানতে পারছি রিমান্ডে থেকে কি বলছেন সালমানের প্রমাণ। তিনি তো বলছেন যে আমি যা করেছি সব শেখ হাসিনা নির্দেশে করেছি, সবকিছুর মধ্যে শেখ হাসিনা জড়িত। আমরা তো এগুলো শুনছি, তাই না? তো এই হলো বিষয়। এমন একখান চুর ছিল বাংলাদেশে, যে উন্নয়নের মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতিগুলো করেছেন। তারপরেও তিনি নিজেকে সবসময় বলতেন যে তিনি খুব সৎ, তিনি খুব দেশপ্রেমিক। আচ্ছা, দেশপ্রেমিক মানুষ কখনো কেউ কারো ক্ষতি করে, কেউ কাউকে হত্যা করতে পারে? সে চেয়েছিল যে সর্বশেষ 4 আগস্ট যে আরো গণহত্যা চালিয়ে ক্ষমতা থাকার জন্য, এমনকি 5 আগস্ট বলেছেন যে সবাইকে গুলি করে হত্যা করে মেরে ফেলতে। সেই গণহত্যাকারী কোথায় এখন? ইন্ডিয়া বসে বসে স্বামী স্ত্রীর সম্পর্ক, অর্থাৎ বলছি স্বামীর সঙ্গে এখন বসবাস করছেন। এটা কিন্তু আমার কথা না, তারই পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? আব্দুল মোমেন নিজেই বলেছিলেন যে এটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। একটি দেশের প্রধানমন্ত্রী নারী, আর একটি দেশের প্রধানমন্ত্রী পুরুষ, তাহলে স্বামীকে স্ত্রীকে, সেটা তো আমরা সহজেই বুঝতে পারি। এখন সেই স্ত্রী তো এখান থেকে পলায়ন করেছেন, কোথায় আছেন? স্বামীর সাথে ঘর্ষণটা করছেন, ঘর্ষণটা করে সেখান থেকে ষড়যন্ত্র করছেন। আমাদের অবশ্যই উচিত হবে এদের এই কালো হাত ভেঙে দেওয়া, এবং এই কালো হাতগুলোর বা এই ষড়যন্ত্রগুলোকে রুখে দেওয়া, এবং আমাদের সবসময় সজাগ থাকা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।